কুয়াশায় ঢাকা পাহাড়ের গা ঘেঁষে একটা ভুলে যাওয়া জনপদ। রাতটা অদ্ভুত নিস্তব্ধ, এমন নিস্তব্ধতা যেন বাতাসও ভয় পায় নড়তে। অর্জুন আর কবির একটা পুরনো জীর্ণ কাঠের বাড়ির সামনে দাঁড়িয়ে। লোহার গেটটা হালকা বাতাসে টুং টুং করে বাজছে। তারা দুজন প্রবেশ করল। ড্রয়িং রুমের কোণায় একটা পুরনো কালো ল্যান্ডফোন ধুলো জমে আছে। হঠাৎ ফোনটা বেজে উঠল। অর্জুন কাঁপা হাতে রিসিভার তুলল। কিছুক্ষণ নীরবতা, তারপর এক শীতল কর্কশ কণ্ঠ, তোমাদের ওপর একটা দুর্ঘটনা আসছে ঠিক 7 মিনিট পর। এই কথাটা বলেই লাইন কেটে গেল। দুজনের মুখে আতঙ্ক। ঘরের মধ্যে তারা পায়চারি করছে, সময় যেন তাদের পিছন পিছন ছুটছে। হঠাৎ দেখা গেল সিঁড়ির ওপরে থাকা ভারী কাঠের শোকেস কাঁধ হয়ে তাদের দিকে আসছে। অর্জুন চিৎকার করে উঠল। দুজনে পাশের ঘরে ঝাঁপিয়ে পড়ল। শোকেসটা মাটিতে আছড়ে পড়ল। ঘরের আলো ঝিকঝিক করে নিভে গেল। অন্ধকারের মধ্যে মেঝেতে পড়ে আছে সাদা একটা ল্যান্ডফোন। এটা তো আগে ছিল না। ফোনটা আবার বেজে উঠল। অর্জুন রিসিভার তুলতেই সেই একই কণ্ঠ, প্রথম দুর্ঘটনা এড়ানো গেছে, কিন্তু দ্বিতীয়টা কেউ এড়াতে পারে না। এই সময় নিজ তলার দরজায় ঠক ঠক দুটি ছায়া মূর্তি দাঁড়িয়ে আছে। টর্চের আলোয় দেখা গেল তাদের পা মাটিতে নেই, তারা মাঝ আকাশে ঝুলছে। ফোনটা আবার বাজছে। অর্জুন আর কবির পিছনের দরজা খুলে দৌড় দিল। বাইরে ঘন কুয়াশা, হাতের সামনে হাত দেখা যায় না। হঠাৎ অর্জুন টের পেল কবির পাশে নেই। সে ঘুরে তাকালো, দেখল কুয়াশার ভেতর থেকে এক বিকৃত ছায়া কবিরকে টেনে নিয়ে যাচ্ছে। কবির হাত বাড়িয়ে চিৎকার করছে, কিন্তু শব্দ বাইরে বেরোচ্ছে না। ছায়া তাকে গভীর কুয়াশার দিকে টেনে নিল। অর্জুন চিৎকার করে ছুটে গেল, কিন্তু কুয়াশা তাকে গিলে ফেলল। হঠাৎ চারিদিক নিস্তব্ধ, শুধু শোনা যাচ্ছে দূরে কোথাও সেই পুরনো ল্যান্ডফোনের অশেষ রিং। আর কুয়াশার মধ্যে এক অদৃশ্য কণ্ঠ ফিসফিস করে বলে উঠল, তোমাদের ভবিষ্যৎ আগেই লেখা ছিল। তখন ওই অদৃশ্য আওয়াজটা বলল, এবার তুইও তোর বন্ধুর কাছে যাবি।